আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে অ্যান্টিবায়োটিক্স নিয়ে আমরা কথা বলবো আজকে। ক্লাসটা হবে পুরোপুরি অ্যান্টিবায়োটিক্সটা নিয়ে। তো এখানে আমরা কি করতে পারি? আমরা ফার্স্ট অফ অল দেখব যে অ্যান্টিবায়োটিক্স কিভাবে ডিসকভারি হয়েছে। ফার্স্ট অফ অল আমরা দেখি যে ডিসকভারি অফ পেনিসিলিয়াম যে অ্যান্টিবায়োটিক্সটা ছিল এটা 1928 সালে হয়েছে। তা আলেকজান্ডার ফ্লেমিং একবার ভ্যাকেশনে যাওয়ার সময় তিনি তার ল্যাবের জানলা খোলা রাখছিল এবং তিনি ল্যাবে কিছু ব্যাকটেরিয়া একটা দেখেছিলেন। তো সেটা কি হলো, সেটা 2 সপ্তাহ বা এরকম আনুমানিক এরকম সময় পর আসার পর দেখেন যে ওইখানে কতগুলো মোল্ড সৃষ্টি হয়েছে, যেগুলো ফাঙ্গাই দ্বারা সৃষ্টি হয়েছে। সেগুলো যে পেনিসিলিয়াম ফাঙ্গাই যেটা ছিল সেটা দ্বারা সৃষ্টি হয়েছে। এবং দেখা গেল ওই পোর্শন যে অংশটা আছে সে অংশে যে ব্যাকটেরিয়া গুলো সেগুলো মরে গেছে। যেমন ধরেন এখানে ফাঙ্গাই হয় নাই, তো এখানে ব্যাকটেরিয়া গুলো আছে, বাট এই পোর্শনে ফাঙ্গাই গুলো হয়েছে। তার জন্য এই অংশে যে ব্যাকটেরিয়া গুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে। সেটাই তিনি বুঝতে পারলেন যে না, এটা একটা ভালো একটা আবিষ্কার। তো দেখা যাচ্ছে যে আমি ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারি নির্দিষ্ট কয়েকটা জিনিস দিয়ে, যেগুলোর নাম কি বলা হয়েছে পরবর্তীতে অ্যান্টিবায়োটিক্স। বাট এটা একটু উল্টো দিকেও আছে, যেমন স্টেপলো দেখেন স্টেফাইলোকক্কাস এওরাস যেটা আছে সেটা হচ্ছে যে নরমালি মেথিসিলিন যেটা ছিল সে অ্যান্টিবায়োটিক দিয়ে ধ্বংস হয়ে যেত, কিন্তু স্টেফাইলোকক্কাস যেটা আছে সেটা পরবর্তীতে নিজেকে আপডেট করার পর এটা কি হয়ে গেছে, কতগুলো স্টেফাইলোকক্কাস মেথিলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে। সেগুলোকে সব পরবর্তীতে সংক্ষিপ্ত নাম দেওয়া হয়েছে মার্সা। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু পুরোটাতে ব্যাকটেরিয়া আছে এবং এখানে এই মেথিলিন যে অ্যান্টিবায়োটিক্সটা আছে সেটাও আছে, বাট এখানে কোনোটা এরকম মোল্ড সৃষ্টি হয়নি, মানে ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারেনি। এই স্টেফাইলোকক্কাস এওরাস যে ব্যাকটেরিয়াটা আছে সেটা ধ্বংস হয়নি। সো এরকম কয়েকটি জিনিস রেজিস্ট্যান্ট করতে পারতেছে ব্যাকটেরিয়া। সো এখন আমরা দেখি যে অ্যান্টিবায়োটিক্স যেটা আছে সেটা জিনিসটা কি। আমি যদি নর্মাল ভাষায় কথা বলি, তাহলে একদম সিম্পল ভাষায় যদি বলা হয় তাহলে হচ্ছে যে এটা এমন একটা জিনিস যেটা ব্যাকটেরিয়াকে কিল করে এবং এটা ন্যাচারালি পাওয়া যায় এবং এটা প্রডিউস করা হয় বা এটা প্রডিউস হয় আমার ফাঙ্গাই দ্বারা, বা অনেক ব্যাকটেরিয়াও এই অ্যান্টিবায়োটিক্স গুলা জেনারেট করে অন্য ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য। এগুলো ন্যাচারালি প্রসেস হয়। সো এখন আমরা দেখতে পারি যে এমন আমরা দেখবো যে আমরা একটু আগে দেখলাম যে ফাঙ্গাই যে পেনিসিলিয়াম ছিল, সেই পেনিসিলিয়াম ফাঙ্গাই থেকে পেনিসিলিন জেনারেট হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। এখন আমরা দেখবো একটা ব্যাকটেরিয়া থেকে, যেটা হচ্ছে ব্যাসিলাস ব্রেভিস, এই ব্যাকটেরিয়া থেকে একটা অ্যান্টিবায়োটিক জেনারেট হয়, সেটা হচ্ছে টাইরোসিডিন বি 1। তো এখন এই টাইরোসিডিন বি 1টা কি, আমি যদি মলিকুল পর্যায়ে বলি তাহলে এগুলো হচ্ছে যে একটা মিনি প্রোটিন, একটা মিনি প্রোটিন যেটাকে বলা হয় পেপটাইড। ঠিক আছে, এবং এটা যদি আমি অ্যাকচুয়ালি দেখি সেটা হচ্ছে যে এই অ্যামিনো অ্যাসিডের কম্বিনেশন। ঠিক আছে, আমরা জানি যে পেপটাইড কিভাবে জেনারেট হয়, যে অ্যামিনো অ্যাসিডের কম্বিনেশনে পেপটাইড গুলো জেনারেট হয়। সো দেখা যাচ্ছে যে এই আনুমানিক 10টা অ্যামিনো অ্যাসিডের একটা কম্বিনেশনে আমার টাইরোসিডিন বি 1 জেনারেট হয়েছে। সো আমরা এখানে একটু দেখি নিই যে আমরা যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে সেগুলোকে আমরা 3টা অ্যালফাবেট দিয়ে অ্যাব্রিভিয়েশন করে দেখাতে পারি বা একটা সিঙ্গেল অ্যালফাবেট দিয়েও দেখাতে পারি। এবং এটা হচ্ছে যে অ্যাকচুয়াল নামটা ভ্যালিন, VAL দিয়ে দেখাতে পারি বা আমরা শুধু ভি দিয়ে দেখাতে পারি। তবে দেখুন লাইসিন, লাইসিনকে আমরা LYS দিয়ে দেখাতে পারি বা একটা সিঙ্গেল অ্যালফাবেট কে দিয়ে দেখাতে পারি। এরকম করে দেখেন আপনারা এখানে এভাবে করে দেওয়া আছে এবং এটা এই সিকোয়েন্সটা হচ্ছে যে 10টা অ্যামিনো অ্যাসিড দিয়ে আমার কি জেনারেট হয়, এই টাইরোসিডিন বি 1 জেনারেট হয়েছে। সো এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে যে অ্যান্টিবায়োটিক্সটা কি, মানে কি অ্যান্টিবায়োটিক্সটা স্পেশাল কেন পেপটাইড হিসেবে, আর যে কিভাবে জেনারেট হয়, আর যে এর সিকোয়েন্সটা আমরা কিভাবে বের করতে পারি। প্রথম যেটা কোশ্চেনটা এত ইম্পর্টেন্ট না এখানে, যেহেতু আমরা কম্পিটিশনাল চিন্তা ভাবনা করতেছি। কম্পিটিশন চিন্তা ভাবনা করার কারণে আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে অ্যান্টিবায়োটিকের যে সিকোয়েন্সটা আছে, যেমন আমরা ব্যাক যেটা দেখলাম যে টাইরোসিডিন বি 1 এর যে সিকোয়েন্সটা আছে অ্যামিনো অ্যাসিডের, সেই সিকোয়েন্সটা আমরা বের করার চেষ্টা করব এখানে। সো যেমন কি এটা এই সিকোয়েন্সটা আমার বের করার ট্রাই করব, পুরো কোর্সে আমরা করব। সো এখন দেখি প্রথমত এটা করার আগে আমরা সিকোয়েন্সটা বের করার আগে আমরা দেখি যে ব্যাকটেরিয়া কিভাবে অ্যান্টিবায়োটিক্স গুলো জেনারেট করে। দেখা যাক। ফার্স্ট অফ অল একদম প্রথম যে স্টেপটা আছে, আমরা দেখলাম যে আমরা এর আগে ডিএনএ নিয়ে কাজ করলাম, ডিএনএ নিয়ে একটু পড়াশোনা করলাম, সেটাই প্রকৃতপক্ষে সব কাজগুলাই প্রোটিন, পেপটাইড বা অ্যান্টিবায়োটিক সবগুলো আমার ডিএনএ থেকে জেনারেট হয়। যেমন এখানে দেওয়া আছে ডাবল হেলিক্স, ডিএনএ দেওয়া আছে একটা যে 5 প্রাইম টু 6 প্রাইমে যাচ্ছে, আর এটার অপোজিট যে প্রাইমটা আছে যেটা 5 প্রাইম টু 3 প্রাইম এদিক দিয়ে যাচ্ছে। এটার দিকটা হচ্ছে যে এদিক দিয়ে আর এর দিকটা হচ্ছে এদিক দিয়ে। সো এখন ট্রান্সক্রিপ্ট, ডিএনএ ট্রান্সক্রিপ্টেড ইনটু আরএনএ, এগুলো যে দুইটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আরএনএ জেনারেট করে এবং ওখান থেকে পরবর্তীতে আমরা অ্যান্টিবায়োটিক বা আমরা বলতে পারি, এখন আমরা যেহেতু অ্যান্টিবায়োটিক চাই না, আমরা বলবো যে প্রোটিন জেনারেট করতে পারে। প্রত্যেকটা প্রোটিন কিন্তু অ্যান্টিবায়োটিক না। ঠিক আছে,
তো এখানে আমরা দেখবো যে আগে প্রোটিন জেনারেট করতে পারে। তো কিভাবে আমার ডিএনএ থেকে আরএনএ জেনারেট হয় সেটাকে বলা হয়, যেভাবে ডিএনএ থেকে আরএনএ জেনারেট হয় সেই পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপ্টেড আরএনএ। এবং এটা কিভাবে জেনারেট হয়, এইখানে ডিএনএ তে যে বেসটা আছে সেম বেস থাকে, যে একমাত্র একটা জিনিস পার্থক্য, সেটা হচ্ছে যে টি এর জায়গায় বা থায়ামিনের জায়গায় আমার আরএনএ থেকে থাকে ইউরাসিল বা ইউ যেটা আছে সেটা থাকে। ঠিক আছে, পার্থক্য শুধু এটাই। দেখেন আপনারা, এটা হচ্ছে যে ফ্রন্ট যে ইয়াটা স্ট্র্যান্ডটা আছে, আর এটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড যে স্ট্র্যান্ডটা আছে সেটা, নিচেরটা হচ্ছে ব্যাকওয়ার্ড আর উপরটা হচ্ছে ফ্রন্ট বা ফরওয়ার্ড স্ট্র্যান্ড। তো এখান থেকে আমরা যেটা দেখছি সবগুলো বেস সেম, শুধু টি এর জায়গায় ইউ দেওয়া আছে। এভাবে করে আরএনএ জেনারেট হয়। এবং আরএনএ তে আমাদের মাথায় রাখতে হবে যে আরএনএ তে কোনো টি নেই, টি এর জায়গায় কি বসে ইউরাসিল বা ইউ বসা হয়। এটা হচ্ছে যে একটা স্টেপ, ডিএনএ থেকে আরএনএ তে ট্রান্সক্রিপ্ট হয়েছে। এই পরবর্তীতে এই আরএনএ কেই আমার ট্রান্সলেট করা হয় পেপটাইডে, এটা পরবর্তীতে কিছু কনভার্ট হয় প্রোটিনে কনভার্ট হয়। তো প্রোটিন জিনিসটা কি বলছিলাম, আমরা একটু আগে দেখছি যে আমাদের যে অ্যান্টিবায়োটিক আছে সেটাও একটা পেপটাইড বা প্রোটিন বলা যায়। পেপটাইড, অনেকগুলো পেপটাইড নিয়ে একটা প্রোটিন জেনারেট হয়। তো আমরা বলতে পারি যে যেটা আমার টাইরোসিডিন বি1 যেটা ছিল সেটা একটা প্রোটিন। এবং দেখলাম যে আমরা ওখানে কি জেনারেট করে, ওরা ওরা অ্যামিনো অ্যাসিড থেকে জেনারেট হয়। এবং আমাদের দেহে বা বিশেষ করে যে অ্যামিনো অ্যাসিড গুলো আমরা প্রোটিন জেনারেট করে, প্রোটিনের জন্য অ্যামিনো অ্যাসিড হচ্ছে 20টা আছে। তো এখন আমাদের কি করতে হবে, আমরা এখানে যে ট্রান্সলেটটা করা হয় সেটার ক্ষেত্রে এই আমরা যে এ সি জি ইউ দেখছি আরএনএ ক্ষেত্রে, এগুলোর কম্বিনেশনের উপর বেস করেই আমার ওরা এই ট্রান্সলেশনের ক্ষেত্রে দেখে যে আমার কোন অ্যাসিডটা এখন আমার প্রোটিনটা জেনারেট করতে হবে, বা আমার প্রোটিন জেনারেট করার জন্য কোন অ্যাসিডটা লাগতেছে। সেটার জন্য কি হবে, এখন 4টা নিউক্লিওটাইড আছে যেটার জন্য আমার 20টা অ্যামিনো অ্যাসিডকে অ্যাসাইন করতে হবে। এটা কি সম্ভব? এটা সম্ভব না। তো আমি চেষ্টা করতেছি। তো এখন আমরা যাচ্ছি যে 2টা করে আমার যে বেস গুলা আছে সেগুলো নিয়ে আমি কাজ করবো। যেমন কি আমরা এ এ এ সি এ জি এভাবে করে বসালাম, তাহলে কয়টা হবে, 4 × 4 কয়টা হয়, আমি যদি পরে বসাতে পারি তাহলে 16টা হয়। 16টা কি পেলাম, 2 মার্ক পেলাম। কিন্তু 16টা দিয়ে আমি কিন্তু 20টা অ্যামিনো অ্যাসিডকে অ্যাসাইন করতে পারতেছি না। তাহলে কি করতে হবে, আমাকে 3টা নিয়ে আসতে হবে। তো 3টার জন্য আমার কি করতে হবে, এই তো 3টার জন্য আমার তখন 64টা 3 মার্ক পাওয়া যায়। তো দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখন আমি অ্যাসাইন করতে পারতেছি, 20টা অ্যামিনো অ্যাসিডকে আমি অ্যাসাইন করতে পারতেছি। এবং অ্যাকচুয়ালি যে আরএনএ ট্রান্সলেশন হয় সেটা অ্যাকচুয়ালি এই 3 মারের বেস গুলোকে দেখে ও অ্যামিনো অ্যাসিডকে অ্যাসাইন করে থাকে। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করি যে কিভাবে অ্যামিনো অ্যাসিড গুলো অ্যাসাইন করা হয়। এই যে আমরা যেগুলো বললাম বেস, এই তিনটা বেস বা 3 মার্কে কোডন বলা হয়। ঠিক আছে, বায়োলজির ভাষায় কোডন, বায়োইনফরমেটিক্স এর ভাষায় কোডন বলা হয়। এবং এই কোডনকে ইউজ করে যখন আমি একটা অ্যামাইনো অ্যাসিডকে অ্যাসাইন করি, বা একটা এই কোডন দিয়ে আমি কিভাবে একটা অ্যামাইনো অ্যাসিডকে বের করা হয় সেই পদ্ধতিকে বলা হয় জেনেটিক কোডিং। অ্যাসাইনমেন্ট অফ আ কোডন টু দ্য অ্যামিনো অ্যাসিড ইজ টু মেক দ্য প্রোটিন ইজ কল্ড জেনেটিক কোডন। এই পদ্ধতিকে বলা হয় জেনেটিক কোডন। ঠিক আছে, আর আমরা যে 3টে ট্রিপলেট বা আমরা যে 3 মানটা ইউজ করে থাকি সেগুলোকে বলা হয় কোডন। সো যেমন এখানে দেখেন এটা হচ্ছে কোডন। আর এই যে পদ্ধতিটা অবলম্বন করলাম মানে ইউজিজি যেটা আছে সেটা কি করবে, আমার ট্রিপসিন যেটা আছে একটা অ্যামিনো অ্যাসিড, সেটাকে ডিফাইন করবে। মানে ওই যেখানে এটা পাবে সেখানে কি করে দিবে, ও যখন প্রোটিনের ক্ষেত্রে এই অ্যাসিডটা যোগ করে দিবে। তো এটাতে আমরা বলতে পারছি যেটা কি জেনেটিক কোডন বলা হয়। একইভাবে লাইসিন যেটা আছে, লাইসিন হচ্ছে যে এই 6টা যে আমার কোডন আছে, 6টা কোডনের যে কোনো একটা কোডন হলেই ওই জায়গায় কি বসবে, আমার লাইসিন বসবে। আরো কতগুলো আছে যে স্টপ কোডন, মানে কি আমার যে প্রোটিন জেনারেট করতেছে, আমরা দেখছিলাম যে আমার টাইরোসিডিন বি1 এর 10টা মাত্র অ্যামিনো অ্যাসিড আছে। ইট মিন্স আমাকে 10টার পর কিন্তু ওকে স্টপ করানো দরকার, যে হ্যাঁ এখন আমার প্রোটিনটা জেনারেট হয়ে গেছে, সো আমার স্টপ করা দরকার। সো এখানে হচ্ছে যে এই 3টা যে কোডন আছে, এই 3টা কোডন দিয়ে বলা হয় স্টপ কোডন। মানে যখনই আমার এই যখন ট্রান্সলেশন মোডে থাকে, যখনই দেখে যে আমার এই 3টার যে কোনো একটা ও কোডন পাইছে, ইট মিন্স আমাকে স্টপ করতে হবে, ও আর প্রোটিনটা জেনারেট করে না, ওই প্রোটিনটা যেটা পাইছে সেটাই ও ওর রিলিজ করে দেয়। সেইগুলো হচ্ছে যে এই কোডন আর জেনেটিক কোডনের কাজ। এবং ট্রান্সলেশন যে স্টেপটা আছে, আমরা দেখছি যে ডিএনএ থেকে আরএনএ তে আসতেছে। সো ডিএনএ থেকে আরএনএ তে যেটা আছে সেটা বলা হয় ট্রান্সক্রিপশন। এবং আরএনএ থেকে ট্রান্সলেশন করে প্রোটিন জেনারেট করে, যেটা পরবর্তীতে অন্যান্য কাজে, যেমন ওটার ভিতরে একটা পোর্শন হচ্ছে যে অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা যায়। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে আমার কোডন এবং জেনেটিক কোড এই জিনিসগুলো ইউজ করে আমরা কি করতে পারি, আরএনএ
3 মার থেকে আমরা একটা করে অ্যামিনো অ্যাসিড জেনারেট করে আমরা প্রোটিন জেনারেট করতে পারি। এই পদ্ধতিটিকে ফেনরিক ফেনরিক সেন্ট্রাল ডগমা বলেন। তার জন্য তিনি এটাকে নাম দিয়েছেন এবং তিনি এটাকে আবিষ্কার করছেন। সো এর পরবর্তীতে এখন তাহলে আমাদের কাজটা কি, যে আমরা দেখলাম যে টাইরোসিডিন B1 এ 10টা অ্যামিনো অ্যাসিড আছে। 10টা এর পেপটাইড লেন্থটা কেন 10 হয়েছে, কারণ আমরা দেখছি যে আমাদের টাইরোসিডিন B1 10টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের জন্য আমরা দেখলাম যে 3 মার্ক করে আমার কি লাগতেছে, 3 মার্ক করে আমার বেস লাগতেছে। তাহলে 10টার জন্য কয়টা লাগবে, 30 মার্ক। তো 30 মার্ক, তাহলে আমাকে এখন এই ডিএনএ এর ক্ষেত্রে এমন 30 মারের ওই যে বেসিলাস ব্রেভিস যেটা আছে ওর ডিএনএ তে 30 মানের এমন একটা পোরশন আমাকে বের করে আনতে হবে, যেটাকে আমি ট্রান্সক্রিপ্ট করার পর ওটাকে ট্রান্সলেট করলে আমরা টাইরোসিডিন B1 পেতে পারি। সো আমাকে এমন কতগুলো বের করতে হবে। এখন কথা হচ্ছে কি, এটা কি একটা হইতে পারে না, এগুলো 1000 হইতে পারে। কেন, কারণ আমরা একটু আগে দেখলাম যে আমরা লাইসিনের জন্য কিন্তু কয়টা পাইছিলাম, লাইসিনের জন্য 6টা কোডন পাইছিলাম। এই 6টা কোডনের যে কোনো একটা বসলেই আমার কি হয়ে যাচ্ছে, যে আমার লাইসিনটা জেনারেট করা আছে। আপনারা একটু ইউটিউবে দেখে নিন যে ওইখানে দেওয়া আছে যে অনেকগুলাই আমার কি আছে, যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডকে একাধিক কোডন দ্বারা অ্যাসাইন করা যায়। তো দেখা যাচ্ছে যে আমার কোডন ভিন্ন রকম হলেও আমার কি আসতে পারে, প্রোটিনটা একই রকম আসতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এই একই জিনিস আমার দেখেন 3টা দিয়ে, আমরা মাত্র 3টা দেখাইছি এখানে। 3টা যে 30 মার আছে তার 3টা কিন্তু সবগুলোর জন্য আনসার সেমই আছে। আপনারা লাইসিনটা দেখেন, লাইসিনের পোরশনটা ভিন্ন রকম আছে। তারপর দেখেন ভ্যালিন যেটা আছে প্রথমটা, ঠিক আছে, ভ্যালিনের জন্য দেখেন জিটিসি, জিটিএ, জিটিটি, ঠিক আছে, সেরকম করে অনেকগুলাই দেখাইতে পারে। এখন দেখা যাচ্ছে যে এই পোরশনগুলো কিন্তু সেম দেখাচ্ছে না, ঠিক আছে। তারপরে কিন্তু আমার টাইরোসিডিন B1 জেনারেট হচ্ছে এবং আমাকে রিড করার ক্ষেত্রেও বিভিন্ন রকম হতে পারে। যেমন ট্রান্সলেশন, ঠিক আছে, আমরা যে কোনো পোরশন থেকেও ট্রান্সলেট করতে গেলেও আমার অ্যামিনো অ্যাসিড বা আমরা যে প্রোটিনটা জেনারেট করতে যাচ্ছি সেটা ভিন্ন রকম হতে পারে। যেমন আমরা যে পোরশনটা দেখলাম যে আমরা ডিএনএ জেনারেট করছি, ডিএনএ থেকে আমার ট্রান্সক্রিপ্টর আরএনএ জেনারেট করছি, এবং যদি আমি প্রথম স্টেজ থেকে পড়া শুরু করি তাইলে জি হচ্ছে যে ভ্যালিন আইডেন্টিফাই করে এই পোরশনটা, তার জন্য এটা হয়েছে। কিন্তু যদি আমি প্রথমটা বাদ দিয়ে আমি এখান থেকে পড়া শুরু করতাম বা এখান থেকে যদি আমি কাউন্ট করা শুরু করতাম তাহলে কি হতো, ইউজিএ। আমরা একটু আগে দেখলাম যে ইউএএ, ইউএজি আর ইউজিএ, যে তিনটার যে কোনো একটা হইলে এটাকে কি বলা হয়, স্টপ বলা হয়। তো দেখেন এখানে যেহেতু ইউজিএ দেওয়া আছে, ইট মিন্স এটাকে স্টপ বলছে, তার জন্য এটা ক্রস বলা হয়েছে। আর এর পরিবর্তে এই পোরশনটা বসাইছে। এইভাবে করে দেখেন আমি যদি থার্ড পোরশন থেকে এখান থেকে স্টার্ট করতাম, সো আমরা জিএএ আসতো এবং জিএ এর জন্য গ্লুটামিন দেখা। এভাবে করে আমরা যেটা, এটা হচ্ছে যে ফরওয়ার্ড স্ট্যান্ডের ক্ষেত্রে দেখলাম, আমরা ব্যাকওয়ার্ড স্ট্যান্ডের ক্ষেত্রেও একইভাবে দেখতে পারি। প্রথম পজিশন থেকে স্টার্ট করলে একটা রকম আসবে, সেকেন্ড পজিশন থেকে, থার্ড পজিশন থেকে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা পজিশনের জন্য আমার কি আসতে পারে, টাইরোসিডিন B1 বা আমার প্রোটিনটাও ভিন্ন রকম আসতে পারে, ঠিক আছে। সো এটা গেল যে টাইরোসিডিন যে অংশটা আছে সেটা। এবং টাইরোসিডিন B1 বা আমরা যেগুলো পেপটাইড দেখি, বেশিরভাগ ক্ষেত্রে পেপটাইড গুলো হয় সাইক্লিক। ইট মিন্স আমরা যে 10টা অ্যামাইনো অ্যাসিডে দেখছি সেগুলো হচ্ছে সাইক্লিক, এবং সাইক্লিক থাকার কারণে আমি যে কোনো পজিশন থেকেই আমি যদি ওকে ধরি তাহলে আমরা আনুমানিক পুরোটা একই সেম টাইরোসিডিন B1 বলতে পারবো। যেমন আমি প্রথম উদাহরণটা দেখেন, আমার এখানে ওরা ভ্যালিন থেকে নিয়েছে। তো ভ্যালিন থেকে যদি আপনি সিরিয়াল ভাবে সাজানো শুরু করেন তাহলে একই অ্যান্সার আসে। এবং এরপরে এক ঘর স্টেপ করে আমি এখন লাইসিন থেকে নিয়েছি। লাইসিন থেকে নিলেও যে কম্বিনেশনটা আমাকে দেখাবে সেটাও টাইরোসিডিন B1 দেখাবে। এভাবে করে আমি যদি এখানে টাইরিন থেকেও যদি নেই, ঠিক আছে, একইভাবে আমার টাইরোসিডিন B1 ই দেখাচ্ছে। তো আমার বেশিরভাগ ক্ষেত্রে যে পেপটাইড গুলো আমরা দেখবো সেগুলো হচ্ছে সাইক্লিক। ইট মিন্স আমার যে সাইক্লিক পেপটাইড গুলো থাকবে সেগুলো মিনিমাম ওর যত লেন্থ হবে ওর ততটা রিপ্রেজেন্টেশন থাকবে। যেমন টাইরোসিডিন B1 হচ্ছে যে 10, ওর লেন্থ কত ছিল, পেপটাইড লেন্থ ছিল 10, তাহলে ওর রিপ্রেজেন্টেশন, লিনিয়ার রিপ্রেজেন্টেশন কয়টা আছে, 10টা থাকবে। যদি আমার কোনো পেপটাইড, সাইক্লিক পেপটাইড যদি n, ওর লেন্থ যদি n হয় তাহলে ওর রিপ্রেজেন্টেশন কয়টা থাকতে পারবে, লিনিয়ার রিপ্রেজেন্টেশন, nটা লিনিয়ার রিপ্রেজেন্টেশন থাকা সম্ভব। তো এখন আমরা চেষ্টা করতেছি এই যে লিনিয়ার রিপ্রেজেন্টেশন আছে 10টার যে কোনো একটা আমার ব্যাসিলাস ব্রেভিয়াস জিনোম যেটা আছে তার থেকে বের করার ট্রাই করতেছি, ঠিক আছে। এবং আমরা প্রসেস করতে থাকতেছি কিন্তু দেখা গেল যে ওর ডিএনএ থেকে এটা পাওয়া যাচ্ছে না। মানে কি, ব্যাসিলাস ব্রেভিয়াস যদিও বা টাইরোসিডিন B1 জেনারেট করতেছে এই অ্যান্টিবায়োটিকটা, বাট ওর জিনোম থেকে আমরা
সার্চ করে এই ওর এই রিপ্রেজেন্টেশন লিনিয়ার রিপ্রেজেন্টেশন যেটা আছে সেটা বের করতে পারিনি। তো দেখা যাচ্ছে যে এই যে ডগিং দ্য ডগমা বা এই ডগমা যে সেন্ট্রাল ডগমা বলা হয়েছে সেটাতে পিছনে দিতে একটু ভেজাল আছে। দেখা যাক এখানে প্রথমত আমার যে প্রভাবক বলা হয় যেগুলোর মাধ্যমে এটা হয়, ঠিক আছে, আপনারা চাইলে এর যে ভিডিও আছে ট্রান্সক্রিপশন এবং মানে ডিএনএ ট্রান্সক্রিপশন এবং আরএনএ ট্রান্সলেশন, এই দুটো ইউটিউবে ভালো ভালো ভিডিও আছে, আপনারা একটু দেখে নিন, তখন বুঝতে পারবেন যে কিভাবে জেনারেট হয়। একটু বেসিকটা নিলে হয়, আমাদের এটা দরকার নেই তো আমি এখানে দেখাচ্ছি না। তো আরএনএ পলিমারেজ ইউজ করে ডিএনএ থেকে আরএনএ কনভার্ট হয় এবং আরএনএ থেকে রাইবোজোম যে বডিগুলো আছে আমাদের প্রত্যেকটা সেলে তাকে ইউজ করে প্রোটিন জেনারেট করে, এটা ছিল ধারণা, ঠিক আছে। এবং বেশিরভাগ প্রোটিনই এই রাইবোজোমকে ইউজ করেই আরএনএ থেকে প্রোটিন জেনারেট করে। কিন্তু দেখা গেল যে অনেকগুলাই এই ধর্মটা পালন করে না। যে পেপটাইডগুলো এগুলোকে পালন করে না সেগুলো বলা হয় নন রাইবোজোমাল পেপটাইড, যেটাকে এনআরপি বলা হয়। এবং এটা কিভাবে জেনারেট করে সেটা হচ্ছে যে আরএনপি একটা এনজাইম আছে যেটাকে বলা হয় এনআরপি সিনথেসিস এনআরপি সিনথেসিস যেটা আছে সেটার ভিতরে সেটার মাধ্যমে ওরা কি করে প্রোটিন জেনারেট করে। এটা হচ্ছে যে আপনারা যদি ভালো করে দেখেন এই ছোট একটা যে অংশটা আছে এনজাইম টাইপের, সেটা হচ্ছে যে আরএনএ সিনথেসিস এবং এইগুলো একটা পোর্শন হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপে আমরা যেটা দেখলাম যে তিনটা করে বেস নেয়, তিনটা করে বেস দেখে ও একটা করে এখানে অ্যামিনো অ্যাসিড জয়েন করে এবং যখন এই লেন্সটা আমরা যেহেতু কি টাইরোসিডিন বি1 টা চিন্তা করছি, তার জন্য যখন এই লেন্সটা 10 লেন্থের হয়ে যাবে তখন এটাকে রিলিজ করে দেয় এবং তখন কি পায় ওখানে স্টপ কোডন যখন একটা পায় তখন এটাকে রিলিজ করে দেয় এবং এটাকে সাইক্লিক জেনারেট করা হয়। এভাবে করে এনআরপি সিনথেসিস যেটা আছে সেটা আমাকে এভাবে করে ডিএনএ থেকে আরএনএ থেকে আমার প্রোটিন জেনারেট করে দেয়। এটা হচ্ছে যে ব্যাকটেরিয়া যেভাবে অ্যান্টিবায়োটিক জেনারেট করে। আমরা চেষ্টা করব যে এই যে সিকোয়েন্সিং যে অ্যান্টিবায়োটিকটা আছে সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যে সিকোয়েন্সিং যে অ্যান্টিবায়োটিকটা আছে সেটাকে আমরা কি করব একটু পিস পিস করে ভাঙার চেষ্টা করব, যেন আমরা এখান থেকে আবার রিজেনারেট করতে পারি আমাদের অ্যান্টিবায়োটিক্স গুলো, বা আমরা এর থেকে শিখতে পারি এবং পরবর্তীতে আমরা যেন অ্যান্টিবায়োটিক্স গুলো জেনারেট করতে পারি, সিকোয়েন্সিং করতে পারি। ফার্স্ট অফ অল এটার জন্য কি করতে হবে, যেহেতু আমরা দেখলাম যে এনআরপি হিডেন যেটা আছে সেটা থেকে আমরা কি করতে পারি, তাহলে এটা থেকে আমরা কি কাজ করতে পারবো না, বেসিলাস থেকে যেহেতু আমরা জানি না এটা কিভাবে জেনারেট হচ্ছে সেটা থেকে আমরা কি করতে পারবো না, সিকোয়েন্স করতে পারবো না। তার জন্য আমরা ম্যাস স্পেকট্রোমিটার নামে একটা যন্ত্র আছে যেটাতে কি করা হয় যে আমার যে এই সিকোয়েন্স অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক গুলো আছে সেগুলোর সিকোয়েন্সিং যেগুলো সেগুলো ম্যাস গুলা মাপা হয়, মানে মলিকুলার স্কেল হিসেবে মাপা হয় মলিকুলার ম্যাস। মলিকুলার ম্যাস বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, যেখানে ইউনিট যেটা আছে সেটা হচ্ছে 1 ডালটন, যেটা হচ্ছে যে প্রোটন বা নিউট্রনের ভর। আপনাদের জানা আছে যে প্রোটন আর নিউট্রনের মধ্যে অনেক কম পার্থক্য হচ্ছে 1.6 একটা 1. মেবি 1.67 আর একটা হচ্ছে 1.675, নিউট্রনেরটা মনে হয় একটু বেশি, তো যে কোনো একটা ধরলে হয়, ঠিক আছে। তাহলে আমরা যখন একটা মলিকুল ইউজ করব তার মাস কত হবে, তার মাস হচ্ছে যে ওর ভিতরে টোটাল যে কয়টা প্রোটন বা যে কয়টা নিউট্রন থাকবে, ঠিক আছে। যেমন আমরা যদি গ্লাইসিন যে অ্যামিনো অ্যাসিডটা আছে সেটার সংখ্যা হচ্ছে C2H3ON, সেটার ক্ষেত্রে যদি আমরা মাসটা বের করতে যাই তাহলে সি তে কি আছে প্রোটন 12টা আছে এবং এখানে সি 2টা আছে, তার জন্য 2 হাইড্রোজেনে একটা প্রোটন আছে, তার জন্য এর সাথে তিনটা হাইড্রোজেন আছে এবং পুরো অক্সিজেন নাইট্রোজেন, এভাবে করে আমার 57 ডালটন বের হয়েছে। অ্যাকচুয়াল ভর যদি দেখি অ্যাকচুয়াল ভরও কাছাকাছি একই রকম, 57.02 ডালটন। তো আমরা এটাকে ইন্টিজার ভ্যালুতে আমরা ইউজ করব, তোর মাসটা কত হয় 57 মাস। আমার প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড বের করার দরকার নাই, এখানে বের করে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে যে ওয়ান লেটার অ্যাব্রিভিয়েশনটা নেওয়া হয়েছে এবং এর করসপন্ডিংলি এর যে মাস আছে সেটা আমরা এখানে কি করা হয়েছে অ্যাসাইন করা হয়েছে, ঠিক আছে। আমরা যদি ভালো করে খেয়াল করি এখানে সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে, ভালো করে যদি খেয়াল করি সবচেয়ে লোয়েস্ট মাস কত 57 আর সবচেয়ে হাইয়েস্ট মাস যেটা আছে সেটা হচ্ছে 186। আমরা এটা একটু মাথায় রাখবো, আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। সো সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 57 এবং সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে 186। সো এখন তাহলে আমার টাইরোসিডিন বি1 যেটা আছে সেটার ভর কত, ঠিক আছে। এখানে দেখেন এখানে কিন্তু আমরা যেটা লিখছি সেটা হচ্ছে যে ওর 1 অ্যালফাবেট রিপ্রেজেন্টেশনটা লেখা হয়েছে, আমরা বড় করে ভ্যালিন তারপর ট্রিপসিন এগুলো বড় বড় তিনটা অ্যালফাবেটের অ্যাব্রিভিয়েশনটা নেই।
আমরা যদি এখান থেকে দেখি ভালো করে, প্রত্যেকটি স্টেপে যদি মাসগুলো যোগ করা হয় তাহলে দেখা যাচ্ছে যে মাস কত হচ্ছে, কত আসতেছে 1322 বা 1322। এটা হচ্ছে যে টাইরোসিন বি1, টাইরোসিডিন বি1 এর মাস। ঠিক আছে, এখানে আমরা একটা জিনিস দেখি যে আই আর এল দুইটা যে অ্যামিনো অ্যাসিড আছে তার জন্য আমার ওর মাস কিন্তু সেম আছে, এবং কে কিউ এই দুটার জন্য মাসও সেম আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অ্যামিনো অ্যাসিডের জন্য আমার 18টা ইন্টিজার মাস লাগতেছে। ঠিক আছে, সো আমার 18টা ইন্টিজার মাস জানা থাকলেই আমরা এখানে বলতে পারি যে অ্যামিনো অ্যাসিডটা কি দিয়ে গঠিত। ঠিক আছে, বাট তখন পার্থক্য হবে যখন 113 পাবো তখন এটা আই নাকি এল সেটা আমাকে যাচাই করতে হবে, আর যখন 128 পাবো তখন দেখতে হবে এটা কে নাকি Q সেটা। আর অন্য সবগুলা ইউনিকলি দেওয়া আছে, আমরা ওদের মাছ থেকে বুঝতে পারবো যে এটা কি কি অ্যামিনো অ্যাসিড আছে। সেখানে আমরা ধরে নিলাম যে আমরা একটা যে অ্যান্টিবায়োটিক বা আমরা যে প্রোটিনটা নিয়ে যাই, প্রোটিনটা থেকে আমরা ওর সিকোয়েন্সটা বের করতে চেষ্টা করব বা ওর স্পেকট্রামটা বের করতে চেষ্টা করব যে এটা কি কি নিয়ে গঠিত, আনুমানিক কি কি নিয়ে কোন কোন অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত আমি জানি না এখন আপাতত, বাস আমাকে কি দেওয়া আছে যে স্পেকট্রাম, সরি এখানে আমার অ্যান্টিবায়োটিকটা দেওয়া আছে। আমি অনেকগুলো অ্যান্টিবায়োটিক এগুলো কম্বিনেশন করে দিব, সেগুলোকে আমার ম্যাস স্পেকট্রোমিটারে ইনপুট দিব, এবং ওইখান থেকে আমরা সাবপেপটাইড জেনারেট করব। এবং সাবপেপটাইড কি কি জেনারেট হবে সেটা আমার জানা দরকার আছে। সাবপেপটাইড গুলো যদি আমরা ভালো করে খেয়াল করি, হ্যাঁ এখানে NQEL দেওয়া আছে, মানে কি ওর লেন্থ কত 4, ওর লেন্থ দেওয়া আছে 4। প্রথমত আমার কি সাবপেপটাইড যেগুলো জেনারেট হবে, আমার যে কোনো একটা পেপটাইডের সাবপেপটাইড যেগুলো আছে সেগুলো জেনারেট হবে প্রথমে 1 লেন্থ থেকে ইনক্রিজিংলি বাড়তে বাড়তে n-k পর্যন্ত যাবেন। যেমন এখানে কি আছে, এখানে লেন্থ 4 আছে, তাহলে আমি 1 লেন্থ থেকে 3 লেন্থ পর্যন্ত যাব। কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন, এখানে এখানে একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে যে দেখুন LNQE এগুলো ঠিক আছে, 2 লেন্থে যখন গেছে দেখেন ভালো করে দেখেন, 2 লেন্থে এখানে কি দেওয়া আছে NQQELN এভাবে দেওয়া, দেখেন LN দেওয়া আছে। তো LN আমার NQ দেখি, হ্যাঁ NQ আছে, তারপর EL আছে, ইয়েস EL আছে, তারপর QE আছে, ইয়েস QE আছে, বাট এখানে তো NL নাই। আমি যদি ভালো করে খেয়াল করি 2 লেন্থের, মাথায় রাখবেন এখানে যখন ওরা সাবপেপটাইড গুলো জয়েন করে সেটা হচ্ছে করসপন্ডিং পজিশন হিসেবে জয়েন করে, যেমন কি NQ ও কিন্তু NE, এখানে কিন্তু NE নেই। আপনারা দেখেন ভালো করে দেখেন, 2 লেন্থের ক্ষেত্রে NE নেই কেন, ওরা করসপন্ডিং পাশাপাশি গুলোকে জেনারেট করে, এবং কি এখানে NQ QE EL। আর এটা যেটা আছে সেটা হচ্ছে যে LN। একটু ভালো করে খেয়াল রাখেন, আমরা কিন্তু বলে দিয়েছি যে আমার যে পেপটাইড গুলো আছে সেগুলো হচ্ছে সাইক্লিক পেপটাইড, তাহলে আমি যদি সাইকেল ভাবে ড্র করি তাহলে এল এর পরে কি আসে এনই আসে, আমরা যদি সাইক্লিক ভাবে ড্র করি তার জন্য এটা কি আছে এলএন আসছে। এবং আমরা দেখবেন যে প্রত্যেকটা লেন্থের কিন্তু 4 বার করে আছে, দেখেন এক লেন্থ 4 বার আছে, 2 লেন্থও 4 বার আছে, এমনকি 3 লেন্থও 4 বার আছে। ইট মিনস আমার অ্যাকচুয়াল যে সিকোয়েন্সটা আছে সেটা যত লেন্থের হবে আমার প্রত্যেকটা লেন্থ ততবার করে আমি পাবো। ঠিক আছে, এটা হচ্ছে যে স্পেকট্রোমিটারের কাজ, ম্যাথ স্পেকট্রোমিটারের কাজ, যে এটাই যে আমার যত লেন্থ হবে, ঠিক আছে, তত লেন্থেরই প্রত্যেকটার 1 লেন্থ 2 লেন্থ করে প্রত্যেকবার ওইটা ততবার করে পাবো। তো 3 লেন্থ গুলো দেখেন, 3 লেন্থে কি হবে NQE, এই তো NQE, তারপর যে QEL, তাহলে QEL, তারপর যে EL, যেহেতু সার্কুলার তার জন্য কি হবে ELN, তো ELN, তারপর যে LNQ, LNQ, এগুলো যেগুলো সাজানোর পর তারপর এটা কি করছে লেক্সিকোগ্রাফিক্যালি সাজাইছে। ঠিক আছে, এগুলো প্রথমত এখান থেকে জেনারেট করে তারপর লেক্সিকোগ্রাফিক্যালি সাজাইছে। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমার ম্যাথ স্পেকট্রোমিটার এগুলো আমাকে দেখাবে না, ও শো করবে এই ম্যাথটা। সো এল এর মান হচ্ছে এটা, এন এর মান হচ্ছে এটা, এরকম করে এল আর এন কে যোগ করলে আমার যেটা আছে সেটা এখানে বসালো। তো এখানে হচ্ছে যে ই এল এন কে ওদের মাসগুলোকে যোগ করলে যেটা আছে সেই ভ্যালুটা এখানে বসানো। সো আমাকে যে ম্যাথ স্পেকট্রোমিটার যেটা আছে সেটা হচ্ছে যে আমাকে এই ডাটাগুলো দিবে, এই ডাটাগুলো শো করবে, এবং এখানে দেখেন দুইটা ডাটা কিন্তু সেম আসে গেছে, এন কিউ ইএল দুইটাই সেম আসে গেছে। তো আমাকে এখানে যেটা করা হবে সেটা হচ্ছে যে আমাকে ম্যাথ স্পেকট্রোমিটার যেটা আছে সেটা হচ্ছে যে এই মাসগুলো আমাকে আউটপুট আকারে দেখাবে। এবং থিওরিটিক্যাল স্পেকট্রাম কাকে বলা হয় সেটা হচ্ছে যে থিওরিটিক্যাল স্পেকট্রাম হচ্ছে যে আমাকে ম্যাথ স্পেকট্রোমিটার যে ডাটাগুলো দিল তার সাথে আমি জিরো অ্যাড করব। জিরো দিয়ে কি বুঝাচ্ছি, যেমন একটা নাল ভ্যালু, এরপর যোগ করব, এরপর দেখেন এখানে এক্সট্রা 8% যোগ করবো, সেটা হচ্ছে যে পুরো লেন্থের মাসটা। ঠিক আছে, NQEL দেখেন আমরা এর আগে যেটা জেনারেট করছি সেটা কিন্তু এই শেষের দুই অংশ যেটা আছে সেটা নেই। ঠিক আছে, এখানে হাইয়েস্ট 3 লেন্থ পর্যন্ত আছে, মানে কি n - n লেন্থ পর্যন্ত আছে, 1 থেকে n - n লেন্থ পর্যন্ত আছে,
এবং যে অ্যাকচুয়াল যে আমার পেপটাইডটা ছিল সেটার ভ্যালু কিন্তু এখানে অ্যাসাইন করা হয়নি। সো আমি অ্যাকচুয়াল যে পেপটাইডটা আছে সেটার মাসটা বের করছি এবং আরেকটা বের করলাম যেটা হবে যে নাল ভ্যালু। তো মাস কত হবে 0, নাল পেপটাইডের লেন্থ 0, তার জন্য ওর মাস হচ্ছে 0। এই যে পোর্শনটা এখন পেলাম মানে আমার ম্যাস স্পেকট্রোমিটার থেকে যে ডাটাগুলো পেলাম প্লাস ওর সাথে আমার অ্যাকচুয়াল পেপটাইডের মাসটা এবং তার সাথে আরেকটা পোর্শন যেটা হচ্ছে 0, এই পোর্শনটাকে বলা হয় যে আমার থিওরিটিক্যাল স্পেকট্রাম। ঠিক আছে, এই অংশটাই আমরা কি করছি, থিওরিটিক্যাল স্পেকট্রামের কাজটা কি ছিল যে আমার একটা পেপটাইড দেওয়া আছে সেটাকে আমি মাস স্পেকট্রোমিটারের মাধ্যমে সাহায্যে আমি ওর মাসগুলা বিভিন্ন পোর্শনের মাস মানে ওয়ান লেন্থ থেকে ওই যে ডাটাটা আছে সেই লেন্থ পর্যন্ত সবগুলোর জন্য মাসগুলা বের করে ফেলতে পারছি স্পেকট্রোমিটারের মাধ্যমে। সো পেপটাইড, একটা পেপটাইড আমি NaCl নিলাম, সেটা থেকে স্পেকট্রামটা বের করলাম যেটাকে আমরা বলতেছি থিওরিটিক্যাল স্পেকট্রাম। সেটা বের করাটা হচ্ছে সহজ, কারণ মিটারের আমি যে স্পেকট্রোমিটার যে যন্ত্রটা আছে তার ভিতরে আমি শুধু পেপটাইডটা দিলে আমাকে অনেক সহজে আমাকে কি করে দিতে পারে, ম্যাথগুলা বের করে দিতে পারে। সো আমরা কি স্পেকট্রাম থেকে পেপটাইডটা বের করতে পারবো? এটা একটু হার্ড আছে, ঠিক আছে, একটু বলতে একটু বেশি আছে, আমরা দেখবো, সমস্যা নাই, এরপর থেকে স্টেপ বাই স্টেপ। তো এই যে পদ্ধতিটাকে বলা হয় মানে স্পেকট্রাম থেকে পেপটাইড বের করা, সেটাকে বলা হয় সাইক্লোপেপটাইড সিকোয়েন্সিং প্রবলেম। কারণ আমরা এখন যেটা দেখলাম যে আমরা যখন মাস ব্যবহার করছিলাম তখন আমরা পেপটাইড গুলোকে সাইক্লিক মনে করছি, ঠিক আছে। তো তার জন্য এই পদ্ধতিটাকে মানে স্পেকট্রাম বা থিওরিটিক্যাল স্পেকট্রাম আমার দেওয়া আছে, সেটা থেকে আমার পেপটাইড জেনারেট করার যে প্রবলেমটা আছে সেটাকে বলা হয় সাইক্লোপেপটাইড সিকোয়েন্সিং প্রবলেম। তো আজকে আমরা বাস এটাই জানতে পারলাম, আজকে হচ্ছে আমরা বাস এটা জানলাম যে অ্যান্টিবায়োটিক কাকে বলে, অ্যান্টিবায়োটিক কিভাবে ব্যাকটেরিয়া জেনারেট করে, এবং আমরা যদি অ্যান্টিবায়োটিকের সিকোয়েন্সিং জানতে হয় তাহলে ফার্স্ট অফ অল আমরা জানতে হবে যে আমরা চেষ্টা করছি যে কিভাবে বের করা যায়। তার জন্য আমরা আগে প্রথমত জানতে চেষ্টা করছি যে আমার পেপটাইডটা কিভাবে মাস দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে স্পেকট্রাম, থিওরিটিক্যাল স্পেকট্রাম বলতেছি। এখানে আমরা দেখলাম যে পেপটাইডকে আমরা থিওরিটিক্যাল স্পেকট্রামে জেনারেট করতে পারতেছি। এরপরে ক্লাস আমরা ইনশাআল্লাহ দেখবো যে স্পেকট্রাম থেকে কিভাবে আমরা এই পেপটাইডটা জেনারেট করতে পারবো ইনশাআল্লাহ। আজকে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।